স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সঞ্জিদা ইসলাম। হাই ফ্লো নেজাল ক্যানুলার বিকল্প হতে পারে বুয়েটের অক্সিজেট সিপ্যাপ, যা কোনো রকম বিদ্যুতের সাহায্য ছাড়াই 60 লিটার পর্যন্ত অক্সিজেন প্রবাহে সক্ষম। ফলে কমবে আইসিইউর উপর চাপ, আর করোনা চিকিৎসা দেওয়া সম্ভব হবে দেশের উপজেলা পর্যায়েও। বিএমআরসির অনুমোদন সাপেক্ষে বর্তমানে যা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3-তে। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অক্সিজেট বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৈরি সিপ্যাপ, যার মাধ্যমে কোনো রকম বিদ্যুতের সাহায্য ছাড়াই 60 লিটার পর্যন্ত অক্সিজেন প্রবাহ করা সম্ভব। সাধারণত করোনা ওয়ার্ডে থাকা রোগীদের 15 লিটারের বেশি অক্সিজেন প্রবাহ করা যায় না। এর বেশি হলেই প্রয়োজন পড়ে আইসিইউ অথবা সমমানের এইচডিইউ। তবে এই সিপ্যাপ সাধারণ ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের পাশাপাশি বাতাস থেকে গ্রহণ করবে বাড়তি অক্সিজেন, দুই মিলে যার প্রবাহ হবে 60 লিটার পর্যন্ত। এই প্রকল্পের পরিচালক বলেন, এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সাশ্রয় হবে ব্যাপক অর্থ, পাশাপাশি কমাবে আইসিইউর উপর চাপ। সিপ্যাপটি ওই হাইফ্লো নেজাল ক্যানুলার বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে সাধারণ ওয়ার্ডে, এবং যেহেতু এটা কোনো ইলেকট্রিক পাওয়ার ছাড়াই চলবে শুধুমাত্র অক্সিজেন প্রেশারের উপর, তো এগুলো সব চিন্তা করে আমাদের ফুল সেট আপটি করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের অনুমোদন ক্রমে এটি বর্তমানে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল ট্রায়ালের 3য় পর্যায়ে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এই প্রযুক্তি কার্যকরী হলে পরবর্তীতে করোনার যে কোনো ঢেউ মোকাবেলা করা সম্ভব। করোনা মহামারী ভারতের মতো যদি অথবা ব্রাজিলের মতো খারাপ পরিস্থিতি যায়, যে পর্যায়ে আমরা হয়তো সরকারি বড় বড় হাসপাতালগুলো বেড ক্রাইসিস তৈরি হবে, তখন আমরা সাধারণ এই মেশিনটা উপজেলা অথবা জেলা পর্যায়ে হসপিটালও বিদ্যুৎবিহীনভাবে আমরা রোগীকে ম্যাক্সিমাম অক্সিজেন দিয়ে রাখতে পারবো। বিশ্বজুড়ে যখন অক্সিজেন সংকট ভেঙে পড়েছে, যখন সকল চিকিৎসা ব্যবস্থা, তখন একরকম আশীর্বাদ হয়েই সামনে আসছে দেশের তৈরি অক্সিজেন সিপ্যাপ। বর্তমান বাজারে একটি হাই ফ্লো নেজাল ক্যানুলার মূল্য 5 থেকে 7 লাখ টাকা, যেখানে এই অক্সিজেন তৈরি করতে খরচ হয়েছে মাত্র 20,000 টাকা। বলা হচ্ছে এটি যখন বৃহৎ পরিসরে উৎপাদনে যাবে তখন এর মূল্য নেমে আসবে 15,000 টাকায়, যা হতে পারে হাই ফ্লো নেজাল ক্যানুলার বড় বিকল্প। আর সেই সাথে বিদ্যুৎ সাশ্রয় তো আছেই। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধী রাশিয়ার টিকা স্পুতনিক ভির মতো চীনের টিকা সিনোভ্যাকের উৎপাদনও হবে বাংলাদেশে। সরাসরি ক্রয় পদ্ধতিতে চীন ও রাশিয়ার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের কয়েকটি কোম্পানি টিকা তৈরি করবে। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টির নীতিগত অনুমোদন দেওয়া হয়। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হলে দ্রুতই দেশে আসবে দেশটির উদ্ভাবিত সিনোভ্যাক টিকা। এদিকে দেশে জরুরি ব্যবহারের জন্য 3য় টিকা হিসেবে চীনের সিনোফার্মের টিকাকে অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ভারত সিরামের টিকা রপ্তানি বন্ধের ঘোষণার পর কোভিড-19 প্রতিরোধ কার্যক্রমে সৃষ্টি হয় অনিশ্চয়তা। এ নিয়ে সরকারি ও বেসরকারি মহল থেকেও সৃষ্টি হয় আলোচনা সমালোচনা, কিন্তু সব শঙ্কা উপেক্ষা করে টিকা নিয়ে আশার বার্তা দিল সরকার। চীন ও রাশিয়ার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের কয়েকটি কোম্পানি টিকা তৈরি করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টির নীতিগত অনুমোদন শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা বলেন তিনি। রাশিয়ান স্পুটনিক, সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের বিষয়ের ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের বক্তব্য এবং আমাদের প্রজেকশনটি আরো উপরে, সেটা যে পর্যন্ত বর্ষ শেষ না হবে, সময় শেষ না হবে, আমরা সেই তথ্যটি নিরূপণ করতে পারবো না। তারপর আমি বলবো, তারা যা বলেছেন সেটাও কিন্তু অনেক বড়। এদিকে মহাখালীর বক্ষব্যাধি ইনস্টিটিউটে 150 শয্যার করোনা ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, করোনা টিকা শেষ হওয়ার আগেই টিকার যোগান নিশ্চিত করবে সরকার। এজন্য চীন সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। খুব অল্প সময়ের মধ্যে এই চুক্তি সম্পন্ন করা হবে। অল্প সময়ের মধ্যেই চায়নার সাথেও সিনোফার্মের সাথে আমরা হয়তোবা চুক্তিবদ্ধ হতে পারবো, এবং ভারতের সাথেও আমাদের কথাবার্তা চলছে যাতে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আমরা যাতে তাড়াতাড়ি পাই, এবং সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও তাগিদ দিচ্ছে।
তবে স্থানীয় কোন কোন কোম্পানির সঙ্গে দেশ দুটি টিকা উৎপাদন করবে তা এখনও নিশ্চিত নয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিন নিয়ে কারোর সাথে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে, পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভারত থেকে রপ্তানিটা বন্ধ ছিল, কিন্তু এখন আমরা বিভিন্নভাবে সংগ্রহের, শুধু মস্কোটা না, আমরা অন্যান্য দেশ থেকেও সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি। এখানে বিশেষ সম্পর্কের কোনো বিষয় নেই। আমাদের ভ্যাকসিন দরকার, আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকেই পাবো সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করব। করোনায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১১,৩০৫ জনে। বুধবার স্বাস্থ্য দপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২,৯৫৫ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭,৫৪,৬১৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,৩৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬,৭২,৩১৯ জন। আর ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮,২০৬টি। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারও বন্ধ থাকবে গণপরিবহন, তবে দোকানপাট খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। অবশ্য চলমান বিধিনিষেধে গণপরিবহন ছাড়া রাজধানীতে সবকিছু চলছে স্বাভাবিক দিনের মতো। মাস্ক ব্যবহারে উদাসীনতা দেখা গেছে বিভিন্ন বিপণী বিতানে। তালুকদার বিপ্লবকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাকিল। মৌচাক মার্কেটের সামনে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও তা ব্যবহারে আগ্রহ নেই কেনাকাটা করতে আসা বেশিরভাগ মানুষের। ক্যামেরা দেখে কয়েকজন ব্যবহার করলেও কিছুক্ষণ পরেই আবারও শূন্য হাত ধোয়া স্থান। লকডাউনের দিনের শুরুতে শপিং মলগুলোতে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে জমজমাট হয়ে ওঠে বেচা বিক্রি। প্রায় সব ক্রেতা মাস্ক পরলেও বিক্রেতারা ছিলেন উদাসীন। বাচ্চারা তো আর এসব বুঝে না, ওদের মনে তো ঈদ একবারই আসে বছর। সময় পাবো না তো, এই কারণে আগে শেষে দিতে আবার ঈদ হতে মুশকিল করতে হবে। সামনে ঈদ উপলক্ষে সেই জন্য বের হচ্ছে। করোনা আসেনি অন করতে পারতাম না। আমরা আসি দোকানে আসি একটা মাস্ক খুলে রাখছি, গরম লাগে। মানুষ আসে না, মানুষ আতঙ্ক করতে আছে, করোনা এই সেই। তারপর মাস্ক পরলে, কথা বললে যে গরমের একটা ভাব বেড়ে, এটা আরো খারাপ লাগে। লকডাউন তথা বিধিনিষেধের কোনো প্রভাব ছিল না রাস্তায়, বরং প্রধান সড়কগুলোর সিগন্যালে তৈরি হয় যানজট। গণপরিবহন না চলায় অফিসমুখী মানুষ পড়েন বিড়ম্বনায়। মেলেনি পুলিশের কার্যকর ভূমিকা। প্রশাসন যতই চেষ্টা করে কিছু লাভ নাই। পেটের দেয় মানুষ মৃত্যুকে অপেক্ষা করতেছে। গাড়ির প্রেশার বেশি থাকার কারণে ওইভাবে আগে যেমন আমরা 100% চেষ্টা করতাম যে গাড়িগুলো বের হয়েছে সবগুলোকে আমরা চেক করার জন্য, এখন হয়তো সেটা হচ্ছে না। সড়ক আর শপিং মলে এমন ছবি যখন বাস্তবতা, তখন চলমান লকডাউন তথা বিধিনিষেধ আরও ১ সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে বিশ্বের অনেক দেশে এখনো টালমাটাল দশা। এর মধ্যে ভারতের অবস্থা বেশ শোচনীয়। দেশটিতে একদিনে আবারও আক্রান্ত হয়েছেন ৩,০০০-এর বেশি মানুষ। আর এই ভয়াবহ পরিস্থিতির জন্য ভারতের বিভিন্ন গণজমায়েতকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ নিয়ে গোটা বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৩১,৪৮,০০০, আর মোট সংক্রমণ গড়ালো ১৪,৯৩,০০,০০০। বিস্তারিত নাহিদ জিহানের প্রতিবেদনে। ভারতে এভাবেই জ্বলছে সব দেহ। শ্মশানগুলো মৃতদেহের স্তূপে পরিণত হয়েছে। অক্সিজেন সরবরাহ আর শয্যা না থাকায় রোগী ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে বিভিন্ন হাসপাতালগুলো। মরদেহের চাপ বাড়তে থাকায় শ্মশানগুলোতে নির্মাণ করা হচ্ছে অতিরিক্ত চিতা। করোনায় বেসামাল ভারতে পরপর ৬ দিন ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের এই পরিণতির জন্য ৩টি কারণ উল্লেখ করেছে: গণজমায়েত, অতিরিক্ত সংক্রামক করোনার ধরন ও টিকাদানের নিম্ন হার। এছাড়া মঙ্গলবার সংস্থাটি আরও জানায়, করোনা ভাইরাসের এই ভারতীয় শক্তিশালী ধরনটি বিশ্বের আরও ১৭টি দেশে পাওয়া গেছে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে মাঠে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়া ব্রিটেনের কাছ থেকে ভেন্টিলেটর ও অক্সিজেন সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের প্রথম চালানটি পৌঁছে গেছে। এদিকে ব্রাজিলের অবস্থাও বেশ শোচনীয়। একদিনে দেশটিতে মারা গেছে ৩,১২০ জন। এছাড়া তুরস্কেও সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় ২৯ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে কমে আসছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে কোভিড-১৯-এর উভয় ডোজ টিকা নিয়েছেন এমন মার্কিন নাগরিকদের ঘরের বাইরে মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা। নাহিদ জিহান, নিউজ 24। হেফাজতের অর্থদাতাদের পূর্ণাঙ্গ তালিকা এখন সরকারের হাতে। এই তালিকায় একদিকে যেমন রয়েছে রাজনীতিবিদদের নাম, অন্যদিকে আছে রাজনীতিবিদদের নামও। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সময় মতো সবার নাম প্রকাশ্যে আনা হবে। এছাড়া মামুনুল ও হেফাজতের বিরুদ্ধে দায়ের করা সব মামলা আইন অনুযায়ী চলবে বলেও জানান তিনি। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। গেল ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্ট কাণ্ডে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নেতা মামুনুল হকের সাথে জান্নাতারা ঝর্ণা অবরুদ্ধ হওয়ার পর সেখানে তাণ্ডব চালায় হেফাজত ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা। উদ্ধার করে নিয়ে যায় তাদের। এরপর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন ঝর্ণা। রিসোর্ট কাণ্ডে মামুনুল হকের সাথে ঝর্ণার ফোনালাপ ফাঁসের পর মামুনুল ছাড়াও আলোচিত চরিত্র হয়ে ওঠেন ঝর্ণা। মঙ্গলবার রাজধানীর বছিলায় মামুনুলের বোনের বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এখনো এটা জিজ্ঞাসাবাদ করিনি। তার বাবা আপনার ফরিদপুর থেকে আসে গত পরশুদিন একটি জিডি করে তার মেয়েকে উদ্ধারের বিষয় হলো মামুনুল হকের এক রিলেটিভের বাড়ি, সেখান থেকে তার যে ঝর্ণা বেগম তাকে দিয়ে দেওয়া হয়। এদিকে বুধবার সকালে নিজ বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মামুনুল হক ও হেফাজতের বিরুদ্ধে সব মামলার অগ্রগতি আইন অনুযায়ী চলবে। তারা সবসময় রাজনৈতিক বেড়াজালের মধ্যে আটকে বিভিন্ন অপকৌশলে আমাদের চিহ্নিত যে জঙ্গি, চিহ্নিত সন্ত্রাসী যারা সবসময় রাষ্ট্রের একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। হেফাজতের ফিন্যান্স যারা করে সেগুলোকে আমরা এখন আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছেন। আমরা কিছু কিছু উপাদান পাচ্ছি। আমরা এখনই অ্যানাউন্স করার মতন উপাদান আমরা আরও কিছুদিন আমরা তদন্তের পরে আমরা অ্যানাউন্স করব। এছাড়াও প্রথম দফা রিমান্ড শেষে মামুনুল আরও 2 মামলায় আছেন 7 দিনের রিমান্ডে। জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বেগম খালেদা জিয়ার করোনা পরিস্থিতি স্থিতিশীল, তবে এই দফায় একযোগে তার পুরনো রোগের পরীক্ষাগুলো করার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসক দল। এ কারণে অন্তত আরও 2-3 দিন হাসপাতালে থাকতে হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে, জানিয়েছেন চিকিৎসক দলের সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গত 11 এপ্রিল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে বেগম খালেদা জিয়ার। এরপর থেকে গুলশানে তার ভাড়া বাসা ফিরে যায় ব্যক্তিগত চিকিৎসক FM সিদ্দিকীর অধীনে একটি চিকিৎসক দল তার চিকিৎসা দেয়া শুরু করেন। ওই সময় বেগম জিয়ার বাসার 14 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। 15 এপ্রিল রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে এসে সিটি স্ক্যান করান খালেদা জিয়া। গত 25 এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পজিটিভ রিপোর্ট আসার পর মঙ্গলবার বেগম জিয়াকে আবারও আনা হয় এভার কেয়ার হাসপাতালে। তার চিকিৎসকরা জানাচ্ছেন এবার পুরনো রোগের বেশ কিছু টেস্ট করানো হবে তার। গতকালকে যেগুলো করছে সেগুলো আজকে রিভিউ করবে, আবার আজকে কিছু টেস্ট করবে এবং এটা রেগুলার যে ওনার টেস্ট প্রায় ধরেন 1 বছর কয়েক মাস যাবৎ কোনো পরীক্ষা নিরীক্ষায় তো করার সুযোগ ছিল না, তো যার জন্যই আপনার এখন যেহেতু ওনাকে মানুষে এবং নিয়ে আছে এখানে যতগুলি ওনার প্রয়োজনীয় পরীক্ষা সবগুলি। আর্থারাইটিস, ফ্রোজেন শোল্ডার, ডায়াবেটিস সহ সব ধরনের রিপোর্ট পর্যালোচনা করে এই দফা থেকেই তার মূল চিকিৎসা শুরু করবেন তারা। এই ধরেন 2-3 দিন তো লাগে, একটা নরমাল এই বয়সের মানুষের একটা চেক আপ করতে 2-3 দিন লাগে না? মনে করেন আপনি একটা আইবিউ করতে তো 2 দিনের প্রিপারেশন লাগে। হ্যাঁ, কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আছে 2-3 দিন প্রিপারেশন লাগে, তাই না?
এই জন্য আর কি। মহামারী শুরুর পর তার পরিবারের আবেদনে গেল বছরের 25শে মার্চ থেকে তার সাজা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকে বেগম খালেদা জিয়া গুলশানের বাসাতেই আছেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার নয় বিএনপি বিকারগ্রস্ত রাজনৈতিক দল, আর এ কারণে তারা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কথা বলে। নিজ বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, করোনা টিকা নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। আসলে বিএনপিটাই বিকারগ্রস্ত হয়ে গেছে, যে কারণে তারা উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। আপনারা দেখেছেন টিকা নিয়ে কি ধরনের বিভ্রান্তি তারা প্রথম দফায় ছড়িয়েছিল, এখনো টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। এবং মির্জা ফখরুল আরেকদিন আগে তিনি অনলাইনে তিনি সাংবাদিকদের সাথে সংযুক্ত হয়ে বলেছে 6 মাস লাগবে নাকি টিকা আসতে, অথচ আগামী মাসে টিকা চলে আসছে। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার সারার সৌজন্যে ঈদবাজারের খবর। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর গুলশানের সুবাস্তু মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। ফাতেমা, ঈদের কেনাকাটা কতটুকু জমে উঠেছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, এছাড়া যারা আছেন সেখানে তারা কি স্বাস্থ্যবিধি মানছেন কিনা? তাবাসসুম, প্রথমে একটু জানিয়ে রাখি স্বাস্থ্যবিধির কথা। যেহেতু করোনার প্রকোপ বেড়েছে, এটা আসলে আমাদের সবারই জানা, এবং যারা আসছেন এবং দোকানে যারা রয়েছেন আসলে প্রত্যেককে আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং নিজ নিজ দায়িত্বে আসলে স্বাস্থ্যবিধি মানছেন। যারা দোকান সংশ্লিষ্ট রয়েছেন তারাও স্বাস্থ্যবিধি মেনেছেন, এবং মার্কেট কর্তৃপক্ষ যারা রয়েছেন আমরা এখানে আসার পর দেখলাম যে তারা আসলে হেঁটে হেঁটে সবাইকে সচেতন করার চেষ্টা করছেন, মাস্ক পরার কথা বলছেন। আর আপনি জমজমাট হওয়ার কথা বলছিলেন, সেটা একটু ক্যামেরার চোখে আমি দেখাতে চাই যে কি পরিমাণ জমজমাট হয়েছে। যেহেতু লকডাউনের মধ্যে আসলে শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে, সেজন্য কিছুটা লোক সমাগম কম। আর যেহেতু ইফতারের পরপর এখন এখানে দোকান সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছিলেন আসলে সময় আরেকটু পর হয়তো বা তাদের কিছুটা লোক সমাগম বাড়বে এবং বিক্রিও তাদের বাড়বে। তবে যেহেতু লকডাউন চলছে, গণপরিবহন বন্ধ, সেজন্য আসলে সেই অর্থে তাদের বেচা বিক্রি হচ্ছে না। নতুন যে কালেকশন তারা তাদের মতো করে রাখার চেষ্টা করছেন। আমি এখানে একজন কাস্টমারকে দেখতে পাচ্ছি। আন্টি, কি কিনতে আসলেন? শাড়ি কিনতে আসছে। কিনেছেন? না, কিনিনি, কিনবো। কেমন এবার ঈদ উপলক্ষে কালেকশন কেমন দেখছেন? দামটা কেমন? দাম খুব একটা বেশি না, আবার কমও না। স্বাস্থ্যবিধি মানছে সবাই? জি, মানছে। উনি যেমনটি বলছিলেন যে কালেকশনও এসেছে, আসলে পরিবারের সদস্যদের জন্য আসলে সবাই চেষ্টা করছেন, যেহেতু ঈদের আর 2 সপ্তাহ বাকি রয়েছে, সবাই সবার মতো করে আসলে পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করতে এরই মধ্যে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে আসছেন এবং চেষ্টা করছেন কিছু না কিছু হলেও পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে। তো তাবাসসুম, গুলশানের সুবাস্তু টাওয়ার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফাতেমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানাতে গুলশান সুবাস্তু টাওয়ার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাতেমা কাউসার। পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। তীব্র তাপদাহে পুড়ছে দেশের উত্তর ও মধ্যাঞ্চল। একদিকে উঠছে তাপমাত্রার পারদ, অন্যদিকে 3 বছর ধরে কমছে বৃষ্টিপাত। পরিসংখ্যান বলছে কেবল রাজশাহী অঞ্চলে গত 5 বছরে ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে 50 ফুট। এদিকে মরুকরণের প্রাথমিক ধাপ বলছেন বিশেষজ্ঞরা। এসএবাপের ক্যামেরায় রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। বৈশাখ মাস শুরুর পর থেকেই উষ্ণতা বাড়তে থাকে রাজশাহী অঞ্চলে। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা, রৌদ্রতপ্ত আবহাওয়ায় নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তীব্র তাপদাহের সঙ্গে বইছে লু হাওয়া, ফলে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতি। গত 4 বছরের মধ্যে এরকম গরম পড়েনি। আমাদের মানে ব্যবসাতে প্রচন্ড লস হচ্ছে। গরমে অতি ঘামে যাচ্ছে, মানে রোজা ছিলাম, কদিন রোজা থাকতে পারি না গরমে। গত বছর বৃষ্টি নাই, রোদের তাপমাত্রা বেশি।
বৈশাখের শুরু থেকেই উত্তরাঞ্চলে খাখা রোদ, গত কয়েকদিন ধরেই তাপমাত্রার ঊর্ধ্বগতি, যা গিয়ে ঠেকেছে মাঝারি ও তীব্র তাপদাহে। তাপমাত্রার পারদ চড়েছে 40-এর উপরে। গত কয়েকদিন থেকে রাজশাহী আবহাওয়া অফিসের তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে কখনো তীব্র, কখনো মাঝারি আকারে তাপমাত্রা বয়ে যাচ্ছে। তাপমাত্রা যখন ঊর্ধ্বমুখী, মাটির নিচের পানির স্তর আবার তেমনই নিম্নগামী। হিসেব বলছে গত 5 বছরে এই অঞ্চলে পানির স্তর নেমেছে 50 ফুট। তাপমাত্রা বৃদ্ধিও পাওয়ার এটি কারণ বলছেন বিশেষজ্ঞরা। পানির স্তরটা নেমে যাচ্ছে এবং আমরা ক্রমাগতভাবে দেখছি, এমনকি আমার যে একটা পর্যালোচনা আছে রাজশাহী সিটি কর্পোরেশন নিয়ে, সেখানেও আমি দেখেছি এবং এ বিষয় নিয়ে অনেকের গবেষণা আছে। খালবিল শুকিয়ে যাওয়া, দীর্ঘ বৃষ্টি না হওয়ার ফলে কিংবা আমাদের প্রিজার্ভ করার জন্য যে কোনো মেজার ব্যবস্থাপনা সেটা না নেওয়ার ফলেই এই অঞ্চলে ব্যাপকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চলে প্রতি বছরই বৃষ্টিপাত কমছে। 3 বছরের এপ্রিল মাসের হিসেব বৃষ্টিপাত কমার সংকেত দিচ্ছে। গত 3 বছরের এপ্রিল মাসের হিসেবে বৃষ্টিপাত কমেছে 66.2 মিলিমিটার। এপ্রিল মাসে আমরা সাধারণত যে বৃষ্টিটা হয় সেটা হলো কালবৈশাখীর একটা বাস্ট হয়। বাস্ট হয়ে এখানে এসে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়, ক্ষয়ক্ষতিও হয়, কিন্তু বৃষ্টিও হয় এখানে। সেই বৃষ্টিটা আমরা পাই, কিন্তু এবছর অস্বাভাবিকভাবে সেটা আমরা পাইনি। আবহাওয়া অফিস বলছে শিগগিরই খুব একটা হেরফের হচ্ছে না চলমান তাপদাহের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল 8:21 ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 397 কিলোমিটার দূরে আসামে। তবে ভারতের গণমাধ্যম বলছে উৎপত্তিস্থলে মাত্রা ছিল 6.2। কয়েকদিন ধরে সারা দেশে তীব্র দাবদাহ চলছে। এর মধ্যে ভূমিকম্প হলো, তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা থেকে আমাদের সিসমিক সেন্টার থেকে 397 কিলোমিটার নর্থ ইস্টে, এবং এটার আমরা যেটাকে বলি আপনার লোকেশন যেটা বলি সেটা ল্যাটিটিউড 26.81 নর্থ, এবং লং ল্যাটিটিউড যেটা সেটা তো 92.48 ইস্ট। এটা আসাম, ইন্ডিয়াতে। এটা রিক্টার স্কেলে এটার মাত্রা ছিল 6.0, যেটা আমরা ক্যাটাগরি হিসেবে এটাকে আমরা স্ট্রং বলে থাকি। কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বুধবার বিকেলে ঝড়ের তাণ্ডবে গাছপালা ও বেশ কিছু কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়। কিছু জায়গায় টিনের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কয়েকদিনের টানা গরমের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি নেমে এসেছে জনমনে। এদিকে সকালে সুনামগঞ্জের দিরাইয়ে ধান কাটার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ভোরে হাওরে ধান কাটতে যায় কয়েকজন কৃষক। এদের মধ্যে 2 সহোদর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও 3 জন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছে নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু হয়েছে। এবার 27 টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে সরকার। নওগাঁয় বুধবার সকাল 11টার দিকে ভিডিও কনফারেন্সে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ ছাড়াও বগুড়া, দিনাজপুর, নেত্রকোনা সহ দেশের 9টি জেলায় যুক্ত হয়ে কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় বিভিন্ন অঞ্চলের চাষিদের সঙ্গে কথা বলে বাজার দরের খোঁজ নেন তিনি। উল্লেখ্য, আগামী 7 মে থেকে শুরু হবে চাল সংগ্রহ কার্যক্রম। এবার নিউজ 24 আন্তর্জাতিক। চলতি মাসের গোড়ার দিকে পারস্য উপসাগরীয় জলসীমায় মার্কিন ও ইরানীয় যুদ্ধ জাহাজ মুখোমুখি অবস্থান নিয়েছিল। এনবিসি নিউজ জানিয়েছে কোস্ট গার্ডের 2টি জাহাজকে 3 ঘন্টা ধরে নাজেহাল করেছে ইরানি জাহাজ। খুবই কাছ থেকে মার্কিন জাহাজের অগ্রভাগ ঘিরে রেখেছিল ইরানি জাহাজ। টান টান উত্তেজনার মধ্যে 2 পক্ষের সংঘাত লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর বরাতে আল জাজিরা বলছে, পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর অঞ্চলটিতে চরম অস্থিরতার মধ্যে গেল 1 বছরের এই প্রথম এমন কোনো ঘটনা ঘটেছে।
নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছে আর একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। কোভিড পরিস্থিতি বিবেচনা স্বাস্থ্যবিধি মেনে পূর্ব নির্ধারিত 30 এপ্রিল থেকেই শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব। লকডাউন পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র একটি ভেন্যুতে হবে খেলা। সরকারি নির্দেশনায় লকডাউন উঠিয়ে না নেওয়া পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাফুফেল লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। লিগ আদৌ 30 এপ্রিল শুরু হবে কিনা সেটি নিয়েছিল শঙ্কা। বিশেষ করে আরামবাগ ব্রাদার্স, মুক্তিযোদ্ধা ও উত্তর বারিধারা এই 4 ক্লাবের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে সূচি জটিলতায় ছিল বাফুফে। তবে লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদি জানালেন 4 ক্লাবের সমস্যাগুলোর সমাধানের পথ তৈরি করে 30 এপ্রিল থেকেই শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা। আমাদের গত মিটিংয়ে যে সিদ্ধান্ত ছিল যে 30 এপ্রিল থেকে আমাদের পেশাদার লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে, সেই সিদ্ধান্ত সঠিক। একই সিদ্ধান্ত 30 তারিখেই আমাদের খেলা শুরু হবে, সেটি বলবৎ আছে। দ্বিতীয় লিগের খেলা হবে এক ভেন্যুতে। লকডাউন পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে না আসা পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো। আমরা যে 4টা ভেন্যুতে অতীতে খেলেছি, আমরা শুরুটা একটা ভেন্যু দিয়ে করব, অর্থাৎ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, অনলি ফর লকডাউন টাইম। এফসি কাপে আবাহনী লিমিটেডের ম্যাচগুলো নিয়ে তৈরি জটিলতা নিরসনে এফসি থেকে নির্দেশনা পাওয়ার পরই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হবে বলে জানান লিগ কমিটির প্রধান। আবাহনী লিমিটেডের এই এফসি কাপে অংশগ্রহণটাকে ধরে নিয়েই আমরা কিন্তু ফিকচারটা সাজাচ্ছি। পরবর্তীতে যদি কোনো পরিবর্তন আসে তাহলে আমরা সেই জায়গাটা আবার পরিবর্তন আনবো। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের 68তম জন্মদিন পালিত হলো। সকালে তার কবরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন। আয়োজন ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের 68তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বনানী কবরস্থানে আসেন আওয়ামী লীগের নেতা ও কর্মীরা। এই বীর মুক্তিযোদ্ধার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর শেখ জামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, মহিলা শ্রমিক লীগ, শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু পরিবারের মেধা ও সাহসের যে দৃষ্টান্ত, রাজনীতিতে যে অনন্য দৃষ্টান্ত, তারই অংশ শহীদ শেখ জামাল। আজকে দেশকে অনেক কিছু দিতে পারতেন যদি তিনি বেঁচে থাকতেন। 75-এর রক্তাক্ত বিদায় সবকিছুই শেষ করে দিয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন যে যেই দলেরই হোক হত্যার রাজনীতি কাম্য নয়। যারা 75-এ বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিলেন তারাও রেহাই পাননি বলে মন্তব্য করেন তিনি। হত্যা ষড়যন্ত্রের রাজনীতি কারোর জন্য শুভ নয়। 75-এ যারা বঙ্গবন্ধু সহ সপরিবারে যারা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন তারাও কিন্তু রেহাই পাননি। হত্যাকেই ডেকে আনে। সকালে বনানীতে শেখ জামালের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তারাও। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ও শেখ জামালের বাল্যবন্ধু মঞ্জুর কাদের। এরপর দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও ক্লাব প্রাঙ্গণে বিকেলে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করেন ক্লাব কর্মকর্তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।